কিরে তুই এ সময়? আপনি আপনি আমাকে চিনবেন না। এটা কি আশাদের বাড়ি? আমি কি একটু ভেতরে আসতে পারি? আসুন। এই যে কি ব্যাপার, তুমি কাকে খুঁজছো? ইয়ে আপনি আপনি আসার কি হন? বাবা। ও সালাম আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আশা কি বাড়িতে আছে? আচ্ছা, আসলে তোমার মতলবটা কি বলো তো? কি হলো বাবা, তুমি কার সাথে কথা বলছো? দেখ তো এই ছেলেটাকে তুই চিনিস কিনা? তুমি কে? আমি তো মনে হয় ওনাকে কখনো দেখিনি। কি আশ্চর্য, তুই একে চিনিস না? না তো। না, ও তো এসেই তোর কথা বললো, বললো এটা তোর বাড়ি কিনা, আমি তোর কি হই, তুই বাড়িতে আছিস কিনা, এসব। আপনি আমার কাছে এসেছেন? জি। আমি আপনাকে চিনি না, আপনি আমাকে চেনেন। হয়তো আমরা কেউ কাউকে চিনি না, আবার হয়তো চিনি। আমি আমি আসলে আপনার কথা কিছুই বুঝতে পারছি না। দেখুন, আমি বুঝতে পারছি আপনি আসলে এখন ঠিক কোনো বোঝাবুঝির মধ্যে নেই, যে কারণে আপনি কিছুই বুঝতে পারছেন না। আমার শুধু একটা কথা, আমি আমি আপনার সঙ্গে পার্সোনালি কিছু কথা বলতে চাই, প্লিজ। বাবা, আমি তো কিছু বুঝতে পারছি না। চেনো না জানো না একটা মানুষকে এভাবে ভিতরে আসতে বললে মানে? আমি কি করব, তোর কথা বললো তাই। আর বাবা, আমার কথা বললো মানেই তুমি ভিতরে ঢুকিয়ে ফেলবে? তুমি দেখছো না চারিদিকে কি হচ্ছে? প্লিজ আপনি আমার কারণে ওনার সাথে এভাবে কথা বলবেন না, প্লিজ। আই এম সরি। আপনি আপনি বেরোন, আপনি এক্ষুনি বাড়ি থেকে বেরোন প্লিজ। দেখুন, আপনি এখন যাই বলবেন তার কোনো কিছুর উত্তর আমি এখন দিতে পারবো না। আমার শুধু একটাই কথা, আপনার সঙ্গে আমার কিছু পার্সোনালি কথা বলতে হবে, প্লিজ। বাবা, আর কথা বাড়িও না, যাও যাও চলে যাও। আঙ্কেল প্লিজ, আপনি আমাকে ক্ষমা করবেন। আমি আমার মেয়ে জীবনেও কোনোদিন এভাবে আমার সঙ্গে কথা বলেনি। আঙ্কেল আপনাকে আবারও আবারও কোনো কারণে হোক সে এই কথাকে এভাবে কথা বলেছে। প্লিজ তুমি যাও, যাও। আঙ্কেল আমি আপনাকে হাত জোর করছি, প্লিজ প্লিজ। আমি ওনার সঙ্গে পার্সোনালি একটু কথা বলবো। শুনেন, এবার কিন্তু আপনি অনেক বেশি বাড়াবাড়ি করছেন। আপনি যদি এখন না বের হন আমি কিন্তু লোক ডাকতে বাধ্য হব। ডাকো। আপনার ডায়েরি আমার কাছে। মানে? আপনি বাসে ভুলে ফেলে এসেছিলেন। কি বলছেন আপনি? ঠিক বলছি। পৃথিবীটা গোল, ভাগ্যক্রমে কখন কার জিনিস কার কাছে যায় সেটা কি আপনি কিংবা আমরা কি বলতে পারি? আমি আপনাকে বলেছি একটু জানালাটা খুলবেন প্লিজ।
কি আশ্চর্য, আপনি শুনতে পাচ্ছেন না? আপনাকে বলছি জানাটা একটু খুলবেন, গরম লাগছে প্রচন্ড। কবে তুমি কে ছিলে আখির পানে চেয়েছিলে ভুলে গিয়েছি শুধু মনের মধ্যে জেগে আছে ওই নয়নের তারা তুমি কোন কারণে ফুল কোন গগনের তারা আই এম সরি, আমি আপনার পারমিশন ছাড়া আপনার ডায়েরিটা পড়ে ফেলেছি। আমি যে কাজটি করতে যাচ্ছি এটার দায় কেউ না, বাবা। আমি পৃথিবীর বোঝা হয়ে থাকতে চাই না, মৃত্যুই আমার কাছে শ্রেয়। যদি পারো আমাকে ক্ষমা করে দিও, এটি তোমার অভাগামী আশা। এখন নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন আপনার সঙ্গে আমি কোন বিষয়ে কথা বলতে চাচ্ছি। আপনার হয়তো মনে হতে পারে যে একজন অচেনা অজানা মানুষ অনাধিকার চর্চা। হ্যাঁ, আমি করছি, আমি আসলেই করছি, কারণ মানুষ তো মানবিকতা বোধ তো থাকতেই পারে। কি হয়েছে? আমার মেয়ে ওরকম করছে কেন? আঙ্কেল, কিছুই হয়নি, আপনি চিন্তা করবেন না, সব কিছু ঠিক হয়ে যাবে। এখন আপনি বলুন, আমি কি আপনার সঙ্গে পার্সোনালি একটু কথা বলতে পারি? আসুন। আপনাকে একটা অনুরোধ করবো প্লিজ। আমার বাবা ভীষণ অসুস্থ, আমি চাই না আমার বাবা এই ধরনের কোনো কথা শুনে আরো অসুস্থ হয়ে যাবে। এত কিছু বোঝেন আপনি, কিন্তু এইভাবে যে আপনি দরজাটা লাগিয়ে দিলেন এবং ঘরের ভিতরে আমি আর আপনি একা, আপনার বাবা কি ভাববেন সেটা কি আপনি ভেবেছেন? আমার বাবার আমার প্রতি অনেক বিশ্বাস আছে। আপনার বাবা আপনাকে এত বিশ্বাস করেন, কিন্তু তারপর আপনি দেখুন, যা বলেছেন এই পর্যন্তই, আর এগোবেন না প্লিজ। আমি আঘাত পেতাম যদি আমি আপনার চোখে স্বপ্ন না দেখতাম। আমি আগাতাম না যদি আমি আপনার বাবাকে না দেখতাম, আপনার বিশ্বাসকে না দেখতাম। আমি সত্যি আগাতাম না যদি আপনার ডায়েরি পড়ে আপনাকে আমি না চিনতাম। আপনি প্লিজ আপনার নীতি কথা এখন বন্ধ করুন। আমার ডায়েরিটা দিন আর আপনি যান। আপনি ভাবতে পারেন যে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি না কেন, আসলে আমার মধ্যে আর কোনো অনুভূতি কাজ করছে না। মানুষের প্রতি আর কোনো বিশ্বাস আমার নেই। তবে দুঃখটা কি জানেন, আমার এই শেষ বেলায় আপনার মতন একজন মানুষের সাথে আমি দেখা। দেখুন, একটা কথা বলতে চাই আপনাকে। প্রত্যেকটা মানুষের জীবনে বিষাদ থাকে, এবং আমি কোথায় যেন শুনেছিলাম
কেউ যদি কারো বিষাদ শেয়ার করে তাতে করে তার বিষাদ কমে যায়। আপনি চাইলে আপনার সব কিছু আমার সাথে শেয়ার করতে পারেন, সব কিছু খুলে বলতে পারেন, যদি আপনার কোনো আপত্তি না থাকে। দেখুন প্লিজ, আমি আপনাকে অতটুকু চিনি না, জানি না, আর তাছাড়া আমি আপনার সাথে সবকিছু শেয়ার করবো মানে আপনি আমার কে? ভালো প্রশ্ন। আপনি মনে করতে পারেন আপনার কোনো আগন্তুক বন্ধু। বন্ধু? বন্ধু। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। কি মনে থাকবে? তারপর হ্যাঁ, ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে। আমি একটু বেরোলাম। সে কি রে মা, ছুটির দিনে আবার কোথায় যাচ্ছিস? চাকরি বাকরি আমাকে দেওয়ার হবে না বাবা, কম তো আর ইন্টারভিউ দিলাম না, দিতে দিতে টায়ার্ড হয়ে গেলাম। নতুন আরেকটা চাকরি নিয়েছি, গান শেখানো। গান শেখানোর? এতগুলো ছাত্র, আবার একটা ছাত্র নিলি? দেখ মা, এটা তো আলু পটলের ব্যবসা না, গান। গলার যত্ন নিতে হয়, এত চাপ পড়লে গলাটা যে নষ্ট হয়ে যাবে মা। তুমি কি ভুলে গেছো নাকি আমি ওস্তাদ আলী খাঁর কাছ থেকে গান শিখেছি? এত সহজ। তাই তো ওস্তাদ আলী খাঁর হাঁড়ি চড়ে না চলে। উফ বাবা, আবারও? এখন তাড়াতাড়ি আমাকে দোয়া করে দাও, আমি যেন আজকে ভালো করে ক্লাসটা নিতে পারি। আসি। সাবধানে যাস। আচ্ছা। আচ্ছা, এবারে তাহলে আমরা একটু স্বরলিপি করি, সারেগামা। হ্যাঁ, করি। সা রে গা মা পা। পছন্দের তারিফ করতে হয় আপনার, আর কেনই বা পছন্দ হবে না? আমাদের শোরুমে প্রতি বছর এরকম করে ওয়ান পিস একটা করে শাড়ি তৈরি করা হয়,
শুধু বেলে রুট কেন, সারা পৃথিবী ঘুরেও এর দ্বিতীয়টা পাবেন না। আসলে কি জানেন, আমার এমন পছন্দ কখনো কোনো জিনিস হয়নি। পছন্দ হওয়ার মতোই জিনিস কেন হবে না বলুন? এক কাজ করুন না, আমাকে শাড়িটা প্যাকেট করে দিয়ে দিন। অবশ্যই। কামাল, ওই স্পেশাল শাড়িটা আপনার জন্য প্যাকেট করো, আর ম্যানেজারকে বলো যে 12,500 টাকার একটা ক্যাশ মেমো করে দিতে। ঠিক আছে? কিছু মনে করবেন না, আপনি কি এই শাড়িটার দাম বললেন 12,500? হ্যাঁ, কেন কোনো সমস্যা আপা? না মানে আসলে শাড়ি তো কিনতে আমি আসিনি, আর আমার কাছে এখন এতগুলো টাকাও নেই। আচ্ছা, কোনো প্রবলেম না নেই। শুনেন, মানে আমি আপনাকে এই এই এখানে 2,000 টাকা অ্যাডভান্স দিয়ে যাই। সরি, আসলে আমাদের হয়েছে কি, আমাদের অ্যাডভান্স রাখার কোনো সিস্টেম নেই। আপনার জন্য আপনার চেক অথবা কার্ড আছে, ওটা আমরা নিতে পারি। না না ভাই, ওগুলো তো আমার কাছে কিছু নেই। আপনি এটা রাখেন, টাকাটা অ্যাডভান্স করে রাখেন, আমি কালকে এসে নিয়ে যাব। আচ্ছা, কোনো প্রবলেম নেই। আগামীকাল তো আমাদের সাপ্তাহিক বন্ধ, আগামী পরশু দিন সকাল 11টা পর্যন্ত আমি আপনার জন্য রেখে দিতে পারবো। আচ্ছা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসি। কিরে মা, ঘুমুসনি এখনো? তোর ঘরে আলো দেখে আমি দেখতে এলাম। আরে শরীর টরীর খারাপ নাকি? না না, শরীর টরীর কোনো খারাপ নেই। তুমি ঘুমাওনি কেন? বাবার চোখ তুই এড়াতে পারবি? হ্যাঁ, বাবার চোখে সব ধরা পড়ে। তুই যখন ওই মাটির ভাঁড়টা ভাঙলি, ওই ব্যাংকটা, তখন আমি বুঝতে পেরেছিলাম যে তোর কোনো পছন্দের জিনিস কেনার জন্য ওটা ভেঙেছিস। একটা শাড়ি দেখেছি। শাড়ি? আমার এত পছন্দ হয়েছে, শাড়িটা এত সুন্দর বাবা, আমার না একেবারে চোখেই লেগে আছে। মারে, শাড়ি হলো বাঙালি মেয়ের অঙ্গের ভূষণ। বাঙালির পরিচয় হচ্ছে শাড়িতে। আমার তো গর্ব হচ্ছে যে তোর জীবনের প্রথম স্বপ্ন এসেছে শাড়িকে ঘিরে। শাড়ি মানে বধূ, শাড়ি মানে মা, আর মা মানেই হলো দেশ, আমাদের বাংলাদেশ। হ্যাঁ রে মা, তুই যে টাকা নিয়ে গেছিলি সে টাকায় কুলাইনি বুঝি? শাড়িটার অনেক দাম বাবা। দাম কত? 12,500 টাকা। 12,500? অনেক দাম। আমি দোকানদারকে কথা দিয়ে এসেছি বাবা, যে আমি পরশুদিন শাড়িটা যেয়ে নিয়ে আসবো। শাড়িটা যে কি সুন্দর, তুমি দেখলে তোমারও খুব পছন্দ হবে। তা এত টাকা কোথার থেকে পাবি? আমার ছাত্রদের গার্জেনদের কাছ থেকে অ্যাডভান্স নিলে টেনে টুনে 1,000-2,000 হবে। তুমি এখন এসব নিয়ে চিন্তা করো না তো, আমি আমার কোনো একটা বন্ধুর থেকে ধার নিব, পরে দিয়ে দেব। সত্যি কথা বলতে কি বাবা, শাড়িটা আমার মাথা থেকে সরছেই না। তুমি যদি দেখো না, তোমারও অনেক পছন্দ হবে। তোর যখন পছন্দ হয়েছে নিশ্চয়ই আমারও পছন্দ হবে। তা এখনই তুই ধার দেনা করিস না, আমাকে একটু চেষ্টা করতে দে, দেখি আমি কি করতে পারি। হ্যাঁ, এখন শাড়ির কথা মাথার থেকে সরিয়ে ঘুমা, বুঝলি? তুমিও শুয়ে পড়ো। হ্যাঁ, যাই।
খানেকের মধ্যে আমি তোমার টাকাটা দিয়ে দেবো। এই সামান্য কটা টাকা বড় ব্যাপার ছিল না। আপনি আমাকে এই সফরে মাফ করে দেন কাকা। আমার কাছে 1000 টাকা হবে, আপনি চাইলে আমি দিতে পারি। 1002? তাই দাও, অভাবের সময়ে যা পাওয়া যায় তাই লক্ষ্যে। এই তো আপু, আমি বাসায়। আমার একটু দরকার ছিল। তুই যেখানে আছিস আমি একটু সেখানে আসবো? চলে আসো। মেঘলা, আসলে কিভাবে যে বলবো, আমার কখনো কোনো জিনিস দেখে এরকম ভালো লাগেনি। আর আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে আমি টাকাটা ফেরত দিই। তুমি কোনো চিন্তা করো না আপু, আমি আজকেই কথা বলে কালকে ভাইয়ার কাছে তোমার ব্যবস্থাটা করে দেব। অনেক অনেক ধন্যবাদ। এই তানপুরাটা আমার বাবার আমলের। কি সুন্দর আওয়াজ। আর কিছু টাকা বাড়িয়ে দেওয়া যায় না? আমার টাকার খুব দরকার ছিল। না না, এটা আর বাড়ানো যাবে না। আমরা আসলে পুরনো জিনিসটা এইভাবে আমরা রাখি না। তারপর আপনাকে এই দামটা দিচ্ছি, প্লিজ, আর বাড়ানো যাবে না।
আশা, কষ্ট করে তো দোতলা ঘরে আসো তো। টাইমের ব্যাপারে অত্যন্ত সিরিয়াস। ইউ আর ভেরি পার্টিকুলার অ্যাবাউট টাইম। গুড, আই লাইক ইট। জি মানে মেঘলা বলল আপনি 8টার মধ্যে বেরিয়ে যাবেন, তাই। I want my job done on time. তা চেক না ক্যাশ? যেটা আপনার সুবিধা হয়। ওকে, গুড। ওয়েট, ধন্যবাদ ভাইয়া। এখানে তো 1 লাখ টাকা আছে, তাই তো? হ্যাঁ, কিন্তু আমার তো আসলে এতগুলো টাকা দরকার নেই ভাইয়া। তোমার লাগবে না, কিন্তু আমার তো লাগবে। জি জি ভাইয়া শুনেন, আমি মেঘলা মানে আমি ভাইয়া শুনেন ভাইয়া প্লিজ, ভাইয়া প্লিজ, আমি ওর কমবে না ভাইয়া প্লিজ, ভাইয়া প্লিজ, ভাইয়া প্লিজ। আশা, 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 আশা মা, আশা। মেয়েটা সকাল সকাল গেল কোথায়? হ্যাঁ, একটা ফোন করি। আশা, ফোনটা ধরো প্লিজ, একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করো। দিস ইজ নো বিগ ডিল। বধূ কোন আলো লাগলো। কিরে মা, ফোনটা ধরছিলি না কেন? হ্যাঁ মা, ভুলটা আমারই। আমি ভেবেছিলাম কি সকালে তোকে একটা সারপ্রাইজ দেব, তার আগে তুই বেরিয়ে গেছিস। মা, আমি তোর বাবা, তোর একটা আশা পূরণ হবে না সেটাকে আমি হতে দিতে পারি? হ্যাঁ, টাকাটা আমি জোগাড় করেছি। তুই কোথায় আছিস বল, আমি এক্ষুনি পৌঁছে দেব। ফোনটা কেটে দিল কেন? লাগলো চোখে বধূ কোন আলো লাগলো চোখে, বুঝি দীপ্তি রূপে ছিলে সূর্যলোকে। প্লিজ বাচ্চাপনা বন্ধ করো। আমার অফিস যাওয়ার সময় হলো, তুমি এবার এসো।
তোষকে কে বধূ কোন আলো লাগলো চোখে। একটা মানুষের পরে কি করে বেঁচে থাকে বলতে পারেন? আমার ডায়েরিটা আপনার হাতে পড়ে গেছিল বলে আপনি এত কিছু জানলেন, তা না হলে তো এতক্ষণে। আমি অনেকক্ষণ ধরে আপনার সময় নষ্ট করলাম, আপনার কথাগুলো শুনলাম, বুঝতে পারছি আপনার কষ্ট হচ্ছে, অনেক কষ্ট। একটা অদ্ভুত ব্যাপার কি জানেন, আমরা যারা এই পৃথিবীতে বাস করি, মানুষ বলে যারা পরিচিত, তারা প্রত্যেকে মনে করি তাদের কষ্টগুলো অনেক বেশি ভারী, অনেক বেশি কষ্টের। কিন্তু কখনো যদি কারো খুব কাছের মানুষ হারিয়ে যায়, দূরে সরে যায়, তখন যে কষ্টটা হয়, সে কষ্টটা আর কেউ বুঝতে পারে না, শুধু বুঝতে পারে সে মানুষটা যে তাকে হারিয়েছে। মানে মানে আজ আমার গায়ে হলুদ হবার কথা ছিল, সেই জন্য শপিং মলে গিয়েছিলাম, কিছু টুকটাক কেনা বাকি ছিল। হঠাৎ করে একটা ফোন আসে এবং সেখান থেকে আমি জানতে পারি যে হ্যাঁ মা বলো। বাবারে, ওর সাথে যে মেয়েটার আজ গায়ে হলুদ হওয়ার কথা ছিল, ও তোর বন্ধুর সাথে পালিয়ে গেছে। আমি যাকে এতদিন ধরে পাগলের মতো ভালোবাসতাম, যাকে পাগলের মতো ভালোবেসে আজকে বিয়ে করতাম, সে আমাকে ছেড়ে অন্যের হাত ধরে পালিয়ে গেছে। এই কথাটা শুনে আসলে কোনোভাবে নিতে পারছিলাম না। আমিও আপনার মতোই নিজেকে শেষ করবার সিদ্ধান্ত নিয়েছিলাম। সেই পথেই আগাচ্ছিলাম, হঠাৎ করে বাসের মধ্যে আপনার ডায়েরিটা পেয়ে যাই। তারপর আপনার ডায়েরিটা যখন পড়লাম, আমি আমার সিদ্ধান্তটা বদলে ফেলি। বারবার শুধু একটা জিনিস মনে হচ্ছে, যে প্রশ্নের উত্তরগুলো আমি আপনার কাছ থেকে খুঁজতে চাই। আপনি বলুন আমাকে, আপনি বলুন আমাকে, যারা আমাদের সাথে অন্যায় করেছে, যারা আমাদের সাথে ভুলটা করছে, তাদের কারণে আমরা নিজেদেরকে কেন শাস্তি দিব? নিজেদেরকে কেন মৃত্যুর দিকে ঠেলে দিব? কি দোষ আমাদের? কেন করবো আমরা এটা? কেন শাস্তিটা আমাদেরকে পেতে হবে? আপনি বলুন আমাকে। আমার কাছে আপনার এসব কোনো প্রশ্নের উত্তর নেই। বাহ, খুব ভালো। তাহলে বাইরে যে লোকটি দাঁড়িয়ে আছে আপনার জন্য, যার ভেতরে এক বুক প্রশ্ন আপনার জন্য, তাকে কি উত্তরটা দিবেন আপনি? তাকে যেন কোনো উত্তর না দিতে হয়, সেজন্য এই সিদ্ধান্ত। আর তার চোখের জল, তার চোখের জল আর কোনো মূল্য নেই? একবার তাকিয়ে দেখেছেন আপনি তার দিকে? একবার ভালো করে একবার তাকিয়ে দেখেন, শুধু একবার তাকিয়ে দেখুন, তখন আপনি বুঝতে পারবেন। একটা মিনিট। দেখুন তো সেটা চিনতে পারছেন কি? এই শাড়িটা আপনি কোথায় পেলেন? কোথায় পেলেন এটা? বলেছিলাম আপনাকে আজকে আমার গায়ে হলুদ, সবকিছু কেনাকাটা হয়ে গিয়েছিল, শুধু হলুদের একটা শাড়ি কেনা বাকি ছিল। ওটা কিনতে আমি যখন বেলে উঠে যাই, তখন দেখেছেন সময়ের কি খেলা। সময় আপনাকে আর আমাকে এই মাত্র আমরা দুজন মুখোমুখি হলো। এখন একটা কথা বলতে চাই আপনাকে। আমি জানি না আপনি কথাটা আসলে কিভাবে নেবেন।
কিন্তু আমার যেটা মনে হচ্ছে আমি সেটাই আপনাকে বলবো। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি আমার বাকিটা জীবন আপনার সাথে কাটাতে চাই। কি বলছেন? একদম ঠিক বলছি, একদমই ঠিক। ভালোবাসা আসলে কেমন আপনি জানেন? ভালোবাসা হচ্ছে বসন্তের মতো, কখন যে কাকে ছুঁয়ে যায় কেউ বলতে পারে না। এটার অনুভূতি থেকে যায়, কিন্তু বহিঃপ্রকাশটা হয় কম। আমার ক্ষেত্রেও তাই। এখন বাকি সিদ্ধান্তটা আপনার। আপনি যে সিদ্ধান্ত নেবেন সেটাকে আমি স্বাগতম জানাব। আরেকটা কথা, ভালোভাবে বাঁচতে শেখাও কিন্তু এক ধরনের ভালোবাসা, এবং আমি চাই সবাই ভালোবাসায় বাঁচুক সবসময়। আসি, ভালো থাকবেন। আপনার শাড়ি, এই শাড়িটা পরে যদি আপনি আপনার বাবার সামনে যান, তার চোখের জল হতে থাকবে না, তুমি অনেক বেশি খুশি হবে। আমি চাই আপনি এই শাড়িটা পরে আপনার বাবার সামনে যান, আর আমি আপনার বাসার সামনে কিছু দূরে অপেক্ষা করব। যদি আপনি আসেন, আমি বুঝবো যে আপনি আসলে আমাকে বিশ্বাস করতে শুরু করেছেন। আসি। বাবা, আমার মেয়ে কি হয়েছে? ও এমন করছে কেন? আর অমন করবে না, সবকিছু ঠিক হয়ে যাবে। ভালো থাকবেন আপনি। আমি আজকে যাই। আসসালামু আলাইকুম। কি হয়েছে মা? বাবা, তুমি আমাকে ক্ষমা করো। আমার অনেক বড় অন্যায় হয়ে যেত আজকে। তুমি আজকে যেটা করতে যাচ্ছিলাম, তুমি যদি আমাকে ক্ষমা না করো, আমি দেখো দেখি মেয়ের কথা, তুই কি কোনো অন্যায় করতে পারিস? বাহ, আমার মাকে আজ কি সুন্দর লাগছে। হ্যাঁ রে, এটাই কি তোর সেই স্বপ্নের শাড়ি? কাকে খুঁজছিস মা? ওই ছেলেটাকে? হ্যাঁ বাবা, আমি ওই আগন্তুককে খুঁজছি। আজকে যদি ও না থাকতো, তাহলে হয়তো তোমার মেয়ে। বাবা, তুমি যদি আমাকে অনুমতি দাও, আমি ওকে নিয়ে আসতে চাই। যা মা, আমি জানি তুই কোনো অন্যায় করতে পারিস না। যা। বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী, বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি, বসন্ত এসে গেছে। থাকতো ভুবনের ধুলি মাখা চরণে, মাথা নত করে রব
বসন্ত এসে গেছে। আমি কি বলবো আমি আসলে বুঝতে পারছি না। এখনো কোনো স্বপ্নের মধ্যে আমি আছি কিনা আমি বলতে পারছি না। তবে এতটুকু বলবো, আমি সত্যিই নতুন জীবন পেয়েছি আপনার জন্য। সব কিছু হারিয়ে আবার নতুন করে আলোর পথ দেখছি। জীবন নামের এই পৃথিবীটাকে নতুন করে আবিষ্কার করছি। এর নাম হচ্ছে বিশ্বাস, আর বিশ্বাসের অপর নাম ভালোবাসা। আর এই ভালোবাসা কি করে জানেন? এই ভালোবাসা নতুনভাবে বেঁচে থাকার শক্তি যোগায়। বসন্ত এসে গেছে। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.